দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি ওআইসি মহাসচিবের আহ্বান। মোয়াল্লেম ফি ও ই ভিসার সাথে এবার টিকিট জটিলতায় হজযাত্রীরা, দ্রুত সমাধানের আশ্বাস হাবের। সুপ্রিম কোর্টের রায় মেনে সরকারের পদত্যাগ দাবি বিএনপির, প্রলাপ বকার অভিযোগ আওয়ামী লীগের। বগুড়া নির্যাতিত শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মিলেছে, তুফান রুমকি আরো 2 দিনের রিমান্ডে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওথাইমিন। দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে ওআইসি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের পাশে থাকবে ওআইসি। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে বাস করছে মিয়ানমার থেকে বিতাড়িত কয়েক লাখ রোহিঙ্গা মুসলমান। গত অক্টোবরে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে প্রবেশ করেছে আরও অন্তত 1 লাখ রোহিঙ্গা। মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স ওআইসি। বাংলাদেশ সফররত ওআইসি মহাসচিব আজ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখার সময় এ প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের কাছে মিয়ানমার সেনাদের নির্যাতনের কথা শোনেন এবং তাদের পুনর্বাসনে কাজ করার আশ্বাস দেন। রোহিঙ্গাদের অধিকার রক্ষার জন্য ওআইসি জাতিসংঘে লড়াই করছে। রোহিঙ্গা সহ মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মানবিক কারণে রাজনৈতিক ও আইনি সহায়তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ওআইসি মহাসচিব। শরণার্থী শিবিরে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে। তাদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক ও আইনি সহায়তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। দ্রুত নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গা মুসলমানদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান ওআইসি মহাসচিব। দীপ্ত বার্তা কক্ষ। এদিকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসাবে $1 লাখ অনুদান দেবে ওআইসি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে মতবিনিময় সভায় কথা জানান সংস্থার মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওথাইমিন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। ওআইসি মহাসচিব বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের অনেক নির্যাতন করলেও বাংলাদেশ তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়া বিশ্বে বাংলাদেশ হালাল খাদ্যদ্রব্য ও বিভিন্ন হালাল পণ্যের জন্য পরিচয় পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরে ওআইসি মহাসচিবকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। মোয়াল্লেম ফি ও ই ভিসা ছাড়াও বিমানের টিকিট জটিলতায় পড়েছেন হজযাত্রীরা। 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে হজ ব্যবস্থাপনায় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে হাব বলছে, টিকিটের কোনো সংকট নাই। ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা সমস্যা হলেও দ্রুতই তা কেটে যাবে। গত 24শে জুলাই শুরু হয় এবারের হজ ফ্লাইট। এরই মধ্যে ই ভিসার জটিলতা, মোয়াল্লেম ফি বাড়ানো, বিমানের টিকিট না পাওয়া সহ বিভিন্ন সমস্যায় যাত্রী সংকটে একের পর এক বাতিল হচ্ছে হজ ফ্লাইট। কখন মক্কা মদিনায় পৌঁছাবেন সেই আকাঙ্ক্ষায় ফ্লাইট ধরার অপেক্ষায় হজযাত্রীরা। আগে থেকে আমার এজেন্সিদের বলা ছিল যে আমাদের শিডিউলটা জানি সময় মতো হয় এবং কোনো আমরা যেন সুস্থভাবে যেতে পারি, আমাদের কোনো জানি অসুবিধা না হয়। সকল ব্যবস্থাপনার মধ্যে যেন কোনো প্রকারের ত্রুটি না থাকে, এটা আল্লাহের কাছে আশা করি এবং বাংলাদেশ সরকারের কাছে এটাই আশা করি। মোয়াল্লেম ফি বাড়ানো এবং বিমানের টিকিটের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। 104টি এজেন্সির মধ্যে 70টি এজেন্সিকে নামমাত্র কাউকে 50টা 100টা টিকিট দিয়েছে, 200টা টিকিট দিয়েছে। বাকি 30টি এজেন্সিকে 1000, 1500, 2000, 3000 টিকিট দিয়েছে। তবে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের দাবি, শুধু যাত্রীদের নয়, দুর্ভোগ পোহাতে হচ্ছে হজ এজেন্সিগুলোকেও। ভিসা পাওয়া যায় নাই বলে ওই ফ্লাইটগুলি রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ ডিলে করা হয়েছে। সেই হিসেবে সব ফ্লাইট বাতিল নয়। এবার বাংলাদেশ থেকে 1,27,000 জনের হজে যাওয়ার অনুমতি থাকলেও নিবন্ধন করেছেন 92,000 মুসল্লি।
এর মধ্যে সবশেষ 57,000 হজযাত্রী ভিসা পেলেও বাকিরা ভিসা জটিলতায় আটকে আছেন। 26শে আগস্ট এবারের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা। আনিসুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সংবিধানের 16 সংশোধনী সংসদে আবার পাশ করা হবে। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উচ্চ আদালতের রায় 16 সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বিচারকরা জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করছেন, অথচ জনগণ তাদের নিয়োগ দেয়। বিচারকদের এমন আচরণ ঠিক নয় বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। হ্যাঁ, এটা আমরা অ্যাসেম্বলিতে আবার পাস করব। এই আইনটা, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকবো। দেখি জুডিশিয়ারি কত দূর যায়। স্যার, আদালত যদি স্যার আবার বিকজ জুডিশিয়ারি পজিশন আমার মতে আনটেনেবল। মানুষের প্রতিনিধিদের উপরে তারা খোদকারি করবে, তাদের আমরা চাকরি দেই। 16 সংশোধনীর রায়ের সাথে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হাকিম। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। ইনু বলেন, বিচার বিভাগের মতো করে কাজ করছে। যদি সংবিধান সংক্রান্ত বিষয়ে কোনো মতবিরোধ থাকে সেটার নিষ্পত্তি হবে, এতে সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে রাজাকার মুক্ত হলে বঙ্গবন্ধুর আত্মার শান্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানের কোনো আইন হাইকোর্ট যদি পর্যালোচনা করে বাতিল করে, তার সঙ্গে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নাই। বিচার বিভাগ তার বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ আইন বিভাগের কাজ করেছে। সেখানে যদি সংবিধান সংক্রান্ত বিষয়ে কোনো মতবিরোধ থাকে, সেটা আদালতের মধ্য দিয়ে নিষ্পত্তি হচ্ছে। সেখানে আমরা তো বলবো যে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। খালেদা জিয়া বিদেশে বসে চোরা গলি দিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতায় আসতে না পারায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকছেন বিএনপি মহাসচিব। সকালে বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শেখ কামালের সহপাঠীরা তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন। সত্যিকার অর্থে তখনকার সময় ছাত্রলীগ সংগঠন শক্তিশালী করার পিছনে তার অবদান আমরা কোনো সময় স্বীকার করতে পারবো না। শেখ কামালের সাংগঠনিক নেতৃত্বের কারণে সেদিন আমরা ঢাকা শহরে দাঁড়াবার মতো সুযোগ করতে পেরেছিল। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ কামাল ছিলেন একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, সংস্কৃতি কর্মী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। পরে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকছে। ঈর্ষান্বিত হয়ে বিএনপি এখন পদত্যাগের প্রলাপ বলতে শুরু করেছে। আলমগীর সাহেব 8 বছরে উত্তাপ সঞ্চার করতে পারেননি। এই ব্যর্থতার জন্য টপ টু বটম আপনাদের সবার পদত্যাগ করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক দল হিসাবে বিএনপির শক্তি দিন দিন কমে আসছে। এখন বিদেশে বসে চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে তারা। এদের শক্তিটা দিনে দিনে কমে যাচ্ছে। চেয়ারম্যান বিদেশে, ভাইস চেয়ারম্যান বিদেশে, চোরা গলি খুঁজছেন কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়। ৭৫ পরবর্তী যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ জনপ্রিয় বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আন্দোলনের হুমকি দিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। স্তিমিত হওয়ার দল। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায়ের পর সরকারের ক্ষমতায় থাকা বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রায় মেনে নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়লেও মিথ্যাচার করছে সরকার। নির্লজ্জের মতো মিথ্যাচার করছেন সরকারের মন্ত্রীরা। সংবিধানের 16 সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সরকারের মসনদ উল্টে পড়ার অপেক্ষায় বলে দাবি করেন তিনি। সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা
জবরদস্তিমূলক ও বেআইনি। সংবিধানকে তারাই খণ্ড বিখণ্ড করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ এই রায়ের সমালোচনা করে এটাই প্রমাণিত করেছে যে তারা বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগে স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না। সুপ্রিম কোর্ট এই রায়ের পরে সরকারের উচিত হবে অবিলম্বে পদত্যাগ। আওয়ামী লীগের লোকেরাই সারা দেশে খুন গুম ধর্ষণের সাথে জড়িত বলে অভিযোগ করেন তিনি। নারী ও শিশু ধর্ষণের তুফান গতিতে চলছে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এই আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সরকার আইনের শাসনে বিশ্বাস করে না বলেই আইন আদালত কিছু মানে না। দেশে একের পর এক ধর্ষণ, খুন ও সন্ত্রাসী কার্যকলাপ বাড়ছে উল্লেখ করে মান্না বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় এমন নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরা সুপ্রিম কোর্টের রায় মানে না, এরা হাইকোর্ট মানে না, কোনো আদালত মানে না। বলছি যত তাড়াতাড়ি পারেন আমাদের যে দাবি একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে বিদায় নিন। আর যে দাবিগুলো বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও মা মেয়েকে ন্যাড়া করার ঘটনায় ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর আজ বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খুব শিগগিরই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। এদিকে তুফান সরকার ও কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকিকে তৃতীয় দফায় আরও 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ভালো কলেজে ভর্তির আশ্বাসে গত 17 জুলাই ওই কিশোরীকে ধর্ষণ করে জাতীয় শ্রমিক লীগ বগুড়া শহর শাখার বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকার। 28 জুলাই তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীদের তাদের মারধর করার পর নাপিত দিয়ে দুজনের মাথা ন্যাড়া করে দেয়। ওই দিন রাতেই তুফান সহ 10 জনকে আসামি করে মামলা করেন ওই কিশোরীর মা। 31 জুলাই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এরই মধ্যে ফরেনসিক প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেছে চিকিৎসকরা। পজিটিভলি বলা হয়েছে যে মেয়েটির সাথে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। পরবর্তী আইনি পদক্ষেপ এখন আমরা মেয়েটির যে ভিকটিমের জবানবন্দি এবং পারিপার্শ্বিক যে সকল সাক্ষ্য প্রমাণ এবং এই মেডিকেল সার্টিফিকেটের যে সাক্ষ্য প্রমাণ এগুলো সহকারে আমরা খুব দ্রুতই মামলাটিতে অভিযোগপত্র দাখিল করতে পারবো বলে আশা করছি। তিনি জানান, মামলার আসামি আতিক ও চুল কেটে দেয়া নাপিত রবি দাস এরই মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া মামলার প্রধান আসামি তুফানকে 2 দফায় 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাকি আসামিদের মধ্যে কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে 4 দিন এবং তুফানের স্ত্রী আশাকে 3 দিন, তুফানের শ্বশুর জামিলুর রহমান রুনুকে 2 দিন, শাশুড়ি রুমি খাতুনকে 3 দিন, সহযোগী যুবক মুন্নাকে 4 দিন এবং তুফানের গাড়ি চালক জিতু ও নাপিত রবিদাসকে 2 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার ঘটনা প্রকাশ হওয়ার পর সারা দেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। পুলিশ একদিনের মধ্যে মামলার 10 আসামির 9 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। এজাহারভুক্ত আসামি শিমুল এখনো পলাতক। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো 2 জনকে আটক করেছে পুলিশ। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। ধর্ষণ, খুন ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী সেল এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠন দুটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের স্পিকার নারী হওয়া সত্ত্বেও দেশে নারী নির্যাতন বন্ধ হচ্ছে না, বরং তা আশঙ্কাজনক হারে বাড়ছে। আজকে গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় আজকে নারীরা যেইভাবে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, তাদেরকে যেইভাবে জঘন্যভাবে হত্যা করা হচ্ছে, সেটার মধ্য দিয়ে প্রমাণিত হয় শুধুমাত্র ক্ষমতায় থাকলেই সেই দেশের নারীদের অবস্থান পরিবর্তিত হয় না।
অপরাধ সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা না থাকা, জামিন অযোগ্য হওয়া ও শুধু রাজধানীতে আইসিটি আদালত থাকায় ৫৭ ধারার মামলায় হয়রানি দিন দিন বাড়ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ৫৭ ধারা ব্যবহারে হয়রানি বাড়ছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, সরকারি পর্যায়ে না হলেও ব্যক্তি পর্যায়ে আইসিটি আইনের ৫৭ ধারার অপব্যবহার ও অপপ্রয়োগ হচ্ছে। ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করে সরকার। পরবর্তীতে ব্লগার হত্যা সহ বেশ কিছু কারণে তথ্য প্রযুক্তি বিষয়ক অপরাধ মোকাবিলায় ২০১৩ সালে সংশোধন করা হয় আইনটি। এতে অপরাধের বিষয় ও সাজার মাত্রা বাড়ানো হয়। তবে আইনে অপরাধের বিষয় উল্লেখ থাকলেও এর কোনো ব্যাখ্যা নাই। গত ৬ মাসে আইসিটি আইনে ৩৯১টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ৫৭ ধারায়। এতে হয়রানির শিকার হচ্ছে সাংবাদিক সহ অনেকে। এ নিয়ে সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও বিব্রত অবস্থায় পড়ছে। সংকট এড়াতে সব থানাকে ৫৭ ধারায় মামলা নেয়ার আগে পুলিশ সদর দপ্তরের অনুমতি নেয়ার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম হামিদুল মিসবা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ৫৭ ধারা ব্যবহারে হয়রানি বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতেও এরকম একটি ধারা থাকলেও তা বাতিল করা হয়েছে। ডিমেরিটস যেটা, কালো দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে 14 বছর হওয়াতে এটা কিন্তু একটা নন বেলেবল অফেন্স এবং অ্যারেস্টেবল অফেন্স। সো এটা নিয়েই সবাই সোচ্চার। অনেকেই বলে যে এটা আসলে আমাদের বাক স্বাধীনতার যে কোনো দলেরই হতে পারে। ৫৭ ধারাকে মিসইউজ করে অনেকেই হয়রানিমূলক অনেক মামলা হয়েছে। সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ৫৭ ধারার অপপ্রয়োগ ও অপব্যবহার বন্ধে এটি বাতিল বা সংশোধন জরুরি। সাধারণত যেটি হয়, কোনো আইন এর অপপ্রয়োগ বা অপব্যবহারের মধ্য দিয়ে সরকার সাধারণত হয়রানি করে, নির্যাতন বা নিপীড়ন করে থাকে। কিন্তু এই ধারাতে এখন পর্যন্ত সরকার কিন্তু একটি মামলাও করেনি। প্রায় যে ১৯-২০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং প্রায় ৮০০ জনের মতো আসামি করা হয়েছে, তার মধ্যে প্রায় ৪০০ জনের মতো গ্রেপ্তারও করা হয়েছে। এই সবগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে হয়েছে। অন্যদের ব্যবহার কারণের জন্য আজকে সরকার শুধু প্রশ্নবিদ্ধ হচ্ছে, সমালোচিত হচ্ছে। তিনি বলেন, সাইবার অপরাধ দমনে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন করতে যাচ্ছে। নতুন আইনে যাতে কোনো ধারা অপপ্রয়োগের সুযোগ না থাকে তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। অপব্যবহারের যে সুযোগ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছে একটা বিরতি, এরপর অন্যান্য সংবাদের সাথে থাকছে